বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ যেন লেগেই থাকে। আর এই কথাটা বাস্তবায়িত যেন শুধু আমার বাবার বাড়ি অঞ্চলেই হয়। আমার হাজব্যান্ড বলেন যে আমি যখনই আসি তখনই দেখি এই অঞ্চলে কোনো না কোনো হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, সকাল প্রায় ৬টা মতো বাজে। তো অন্য অন্য দিন এর থেকেও অনেক দিন সকালে ওঠা হয়। তো সকালে উঠেই আমার মায়ের যে কলের গোড়া আছে, টিউবওয়েলের পাশে কিন্তু কিছু সরিষা শাক লাগিয়েছিল আমার মা, একটা বালতির ভিতরে ছোট্ট একটা, এবং সবজির ক্ষেত, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে গাছ থেকে গতকালকে প্রচুর পরিমাণে নারকেল হয়েছিল আমার মায়ের গাছে, সেই গাছ থেকে কিন্তু নারকেল পাড়া হয়েছে। আর এই নারকেলগুলো এখন তেল তৈরি করা হবে। এখন যেহেতু নারকেলের তেলের দাম কিন্তু প্রচুর, আর আমার মা কিংবা ভাই ওরা তো নারকেল খায় না, তার জন্য যে নারকেলটা এখন তেল তৈরি করে দেবে। তো নারকেলের ওদিকে নারকেল কাটতে কাটতে এদিকে আমার কাকিমা এসে বলে যে ইতু পূজা শুরু হয়ে গেছে, তার জন্য এখানে দেখেন আমি ইতু পূজা দেখতে চলে এসেছি। আর এরা দুইজন হচ্ছে আমার এক দাদার মেয়ে, আমার ভাইজি। তো ওরা পূজা করছে, আর প্রত্যেক বছরই এভাবে কিন্তু ওরা পূজা করে, ইতু পূজার ঘট পূজা করে। তো আমার বাবার বাড়ির অঞ্চলে এই পূজার নিয়ম আছে এবং এই পূজার প্রচলন আছে, এই ইতু পূজা করে থাকেন। আমার বাবার বাড়ি যেহেতু সাতক্ষীরা অঞ্চলে, তো সাতক্ষীরা অঞ্চলেই কিন্তু এই পূজা হয়ে থাকে। অন্য কোথাও কোনো অঞ্চলে এই পূজা হয় কি না সেটা আমার জানা নেই। এই পূজার নিয়ম, যেদিন অগ্রহায়ণ মাস পড়ে, কার্তিক মাস শেষ হয়ে, সেই দিন ঘট পাতা হয়, ছোট্ট ঘর তৈরি করা হয় ইতু ঠাকুরের জন্য। আর সেই ঘরে যে কয়জন এই ঘট পাততে ইচ্ছুক সেই পরিমাণের বড় ঘর তৈরি করা হয় এবং সেই কয়জন মিলে ঘট পাতা হয়। তো এরা যেহেতু দুই বোন আছে এখন, তো এরা দুইজন ঘট পেতেছে। আর এই ঘট তুলতে হয় যেদিন অগ্রহায়ণ মাস শেষ হয়ে যায়, পৌষ মাস পড়তে যায়, সেই সময় এই ঘট তুলতে হয়। তো ওরা আজকে সেই ঘর তোলার দিন। আর এই ঘর তোলার মেইন প্রসাদ, এই ইতু পূজার মেইন প্রসাদ হচ্ছে পিঠা। তো পিঠা, এই ওদের জন্য পিঠা তৈরি করা হয়েছে এবং অনেক রকমের প্রসাদ, ফল প্রসাদও তৈরি করা হয়েছে। আর এদিকে দেখেন মানে যে মেয়ে দুটো পূজা করছে ওরা হচ্ছে আমার দাদার মেয়ে, আর দাদা এই সাইডে কিন্তু ছোট্ট উঠানে অনেক সবজির চাষ করেছেন। তো সবজিগুলো দেখতে এত ভালো লাগছে, অল্প একটু জায়গার ভিতরে কিন্তু অনেক রকমের সবজির চাষ করা হয়েছে। ওরা এক সবজি ওটাই এক খায়, আবার অন্য রকম সবজিও তার ভিতরে বুনে দেয়। তো এখানে দুইজন মিলে, দুই বোনে মিলে এই পূজার কাজ সম্পূর্ণ করছে। আর আমিও বিয়ের আগে এই পূজা করেছি। তো এখানে দেখেন ধনিয়া শাকও লাগিয়েছে, কত সুন্দর ধনিয়া শাক হয়েছে। এখান থেকে প্রায় অর্ধেক মতো ওরা খেয়ে ফেলেছে, আর অর্ধেক মতো বেশ অল্প একটু জায়গার ভিতরে এই ধনিয়া শাকগুলো লাগানো। ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওগুলো পালং শাক। তো যাই হোক, ওদের পূজাটা এখন প্রায় শেষের পথে। এখন যে ঘটে আজকের মতো শেষ, জল দিয়ে নিচ্ছে। আর প্রত্যেক রবিবারে এই পূজা করা হয়। তো অগ্রহায়ণ মাস শুরু থেকে ঘট পাতার পরে প্রত্যেক রবিবারে এই পূজা করতে হয়। তো ঘটে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে জল দিতে হয়, আর সন্ধ্যাবাতি প্রত্যেক দিন দেখাতে হয়। তো আজকে যেহেতু এই ঘরতলা পূজা, তার জন্য কিন্তু ওরা শেষবারের মতো ঘটে জল দিয়ে প্রণাম করে পূজা করে নিচ্ছে। আর আমিও বিয়ের আগে এই ঘট পাতা, এই ইতু পূজা করেছি। এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি অনেক দূরে চলে গেছি, ওই জন্য এই পূজা আর করতে পারি না। তো আমার যে ছোট ছোট 3 বোন ছিল সবাইকে নিয়ে আমি এই পূজা করেছি। ওরা তো তখন অনেক ছোট ছিল, তো ওরা তো এভাবে বুঝতো না। আমার বিয়ের পরে ওরাও করেছে, আর ওদেরও তো এখন বিয়ে হয়ে গেছে। তো ওরা নিজ নিজ সংসারে এই পূজা করে কিনা আমার জানা নেই।
তো আমি যে অঞ্চলটাতে থাকি এবং শহরের উপর এই পূজা করা দেখা যায় সম্ভব হয়ে ওঠে না, তার জন্য আমি কিন্তু এখন এই পূজা করি না। আমি এই পূজাটা এখন এই বাবার বাড়ি এসেছি, তার জন্য ভাবলাম যে এই অঞ্চলে যেহেতু এই পূজাটা হয় তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এই পূজা শেষ হয়ে গেছে পাঁচালি পড়া, তো এখন ওরা কিন্তু নিয়ে যাচ্ছে এই ঘটগুলো, যেখানে ভোরবেলায় পূজার শেষের দিন ভোরবেলায় যখন কাকপক্ষীও ডাকবে না তখন কিন্তু নিমন্ত্রণ দিয়ে আসতে হয় 3 মাথার রাস্তা যেখানে থাকে সেখানে। আর এখানে দেখেন কত সুন্দরভাবে ওরা আগের দিন পরিষ্কার করে তারপরে ইতু ঠাকুরকে নিমন্ত্রণ দিয়ে গিয়েছিল। তো এখানে নিমন্ত্রণ দেওয়ার পরে পূজার প্রসাদ, প্রথম পূজা শেষ হওয়ার সাথে সাথে পূজার প্রসাদ ইতু ঠাকুরকে দিয়ে এখানে ঘটে প্রণাম করে এই ঘট কিন্তু 3 দিনের জন্য ডুবিয়ে রাখবে, তারপরে 3 দিন পরে এসে এই ঘট উঠিয়ে নিয়ে যাবে। তো এখানে ইতু ঠাকুরকে নিমন্ত্রণ যেহেতু দিয়ে গিয়েছিল তো প্রসাদ দেওয়ার পরে মানে এই নিমন্ত্রণ দেওয়ার পরে প্রসাদগুলো দিয়ে দিল। তো আমরা সবাই এসেছি আর এই আশপাশ কিন্তু ধান চাষ হচ্ছে। আর এখানে চলে এসেছি আমরা এই যে পুকুরে ঘরটা 3 দিনের জন্য ডুবিয়ে রাখার জন্য, মাটির ঘট। তো এখানে চারপাশে অনেকেই এই ঘট ডুবিয়ে রেখে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আরও অনেক ঘট। তো ঘর ডুবিয়ে আমরা এবার বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে দেখেন এখানে পিঠা বিতরণ করা হচ্ছে এবং অন্যান্য প্রসাদও কিন্তু বিতরণ করা হচ্ছে। এই পূজার মেইন উপকরণ হচ্ছে পিঠা। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই যে পূজা সেটা আমার বাবার বাড়ির এলাকায় না আসলে বোঝা যাবে না, কারণ এখানে যে কত রকমের পূজা হয় সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমার হাজব্যান্ড যখনই আসেন তখনই বলেন যে পূজা যখনই আসি তখনই দেখি কোনো না কোনো পূজা লেগেই থাকে। তো আমরা পূজা দেখে বাড়ি এসে তারপরে ভাবলাম যে আজকে একটু বেগুন পোড়া খাবো, তার জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে বেশ বড় সড়ো সাইজের একটা বেগুন নিয়ে এসেছিলেন, একটা না 2টা বেগুন নিয়ে এসেছিলেন। 2টা বেগুনের ওজনই ছিল প্রায় 1 কেজি, প্রায় না 1 কেজি ওজন ছিল। তো একটা বেগুন রান্না করে খাওয়া হয়েছে এবং অন্যটি এই পুড়িয়ে খাওয়ার জন্য রাখা হয়েছে। আর এগুলো তরতাজা, আমার মায়ের ছোট্ট একটা টবের ভিতরে ধনিয়া চাষ করা ছিল, সেখান থেকে কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখানে বেগুন পোড়ানো হচ্ছে বেগুনটা মাখা করার জন্য। আর শীতকালে এত বড় সাইজের বেগুন পুড়িয়ে মাখানো যে কতটা টেস্ট, যারা আপনারা খেয়েছেন তারাই বুঝবেন শুধু এই বেগুন মাখা বেগুন পোড়ানো ভর্তার টেস্ট। আর এখানে আমার মা তো বেশ চুলায়, গ্যাসের চুলায় বেগুন পোড়াতে ভয় পাচ্ছিলেন, বলছিলেন হবে না হয়তো বা কাঠের চুলার মতো। তো আমি মাকে বললাম যে কাঠের চুলার থেকেও অনেক ভালো হবে। তার জন্য দেখেন এখানে একটা রুটি ছেঁকা যে তাওয়া আছে সেই তাওয়ার উপরে দিয়ে আমি বেগুনটা খুব সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি। তো আমার মা এইভাবে দেখে বেশ অবাকই হয়েছেন যে এত সুন্দরভাবেও গ্যাসে বেগুন পোড়ে। তো আপনারা যারা গ্যাসে বেগুন পোড়াতে পারেন না ভয়ে, তারা আমার মতো করে কিছুর উপর দিয়ে এভাবে বেগুনটা পুড়িয়ে নেবেন। আর দেখেন বেগুনের শীতের সময় কিন্তু বেগুন থেকে তেল বের হয়, আর এটা কিন্তু বেগুনের তেল। কত সুন্দরভাবে এই বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি। আর এখন পোড়া যে অংশগুলো সেই অংশগুলো আমি বেগুন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি পরিষ্কার করে। আর ফ্রেশ করে নিয়ে তারপর কিন্তু এই বেগুনটা আমি মাখিয়ে নেব। উপরে যে বোটার অংশটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর বেগুনের ভিতরে কোনো পোকামাকড় আছে কি না সেটা এভাবে খেলিয়ে দেখে নিচ্ছি, মেলে দেখে নিচ্ছি কোনো অংশে কোনো পোকা আছে কি না। তো বেগুনের ভিতরে কোনো রকম কোনো পোকা নেই। তো বেগুনটা এবার আমি মাখাবো। আর বেগুনটা মাখা করার জন্য আমি কিন্তু সব রকম উপকরণ এখানে ভেজে নিয়েছি তেলে। যেহেতু কাঁচা পেঁয়াজটা খেলে কেমন ভালো লাগে না, আর তারপরে মানে কাঁচা পেঁয়াজটা অনেকের খেয়ে সহ্য হয় না, তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা একটু রসুন শুকনো মরিচ সব কিছু ভেজে নিয়েছি, শুধু কাঁচা রেখেছি আমি ধনিয়া পাতাটা। তো আমি সব রকম উপকরণ এখন চটকে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নেব।
তো আমি বেগুনের তেলের ভিতরে আমি রেখে দিয়েছিলাম ভাজা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা একটু নরম হয়ে গিয়েছে। তো শুকনো মরিচটা কিন্তু আমার একটু চটকাতেও সমস্যা হচ্ছে। তো শুকনো মরিচটা আমি চটকে নিয়ে তার ভিতরে ধনিয়া পাতা সব উপকরণ একসাথে আমি খুব সুন্দরভাবে মেখে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এভাবে শীতকালে বেগুন পোড়া খেতে যে কতটা মজা লাগে, তো আপনারা যারা এখনও বেগুন পোড়া খাননি অবশ্যই প্লিজ প্লিজ একবার হলেও ট্রাই করবেন, কতটা মজা এই বেগুন পোড়া। তো বেগুন পোড়া খেয়ে তারপরে কিন্তু আরেকটা বেগুন ছিল, তো ভাবলাম এই বড় সাইজের বেগুন তো একটু চপ তৈরি করে খাই। আর তার জন্য এই দেখেন সন্ধ্যাবেলায়, এখন কিন্তু সন্ধ্যা প্রায় 7টা মতো বাজে, আমার মাকে বলেছি যে এই বেগুন দিয়ে চপ তৈরি করে দিতে, বড় সাইজের বেগুন দিয়ে। আর এখানে আমার মা কিন্তু এই চপ তৈরি করার জন্য এই বেগুনগুলো কেটে নিয়েছে। আর এমন একটা দিন আজকে দোকানেও কোনো বেসন ছিল না, তো বাড়িতেই মসুরের ডাউল বেটে ব্লেন্ডারে পেস্ট করে এই বেসনের মতো তৈরি করে নিয়েছি। আর এটা দিয়েই আজকে আমার মা এই যে আমাদের বেগুনের চপ তৈরি করে দেবে। আর আমার মায়ের হাতের বেগুনের চপ কিন্তু অনেক মজা। আমি যখনই আসি তখনই কিন্তু কোনো না কোনো জিনিস, মুখরোচক জিনিস আমার মা তৈরি করে থাকেন, সেটা হোক পেঁয়াজু, হোক আলুর চপ, হোক বেগুনের চপ কিংবা মোচার চপ। আমার মা অনেক রকম আইটেমেরই জিনিস তৈরি করতে পারেন হঠাৎ হঠাৎ, সেগুলো মুখরোচক। যে বাচ্চারা কোনো কিছুই খাবে না, সে বাচ্চারা আমার মায়ের হাতের জিনিস পেলে অবশ্যই খায়। আমাদের বাড়ির বাচ্চাগুলো তো আমার কাকিমা, অন্যান্য কাকিমারা যারা আছেন আমার ভাই বোনদের খাওয়াতে পারেন না, তো আমার মা কিছু দিলে তারা টপাটপ কত সুন্দরভাবে খেয়ে নেয়। তো আমার মায়ের কাছেই থাকে আমার যে ছোট ছোট ভাই বোনেরা আছে, ওরা বেশিরভাগ অংশে আমার মায়ের খাবারটা বেশ পছন্দ করেন। আমার মায়ের হাতের খাবারের টেস্ট তাদের কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার মা কিন্তু এই বেগুনের বড় সাইজের বেগুনের চপ তৈরি করে নেবেন। তো আমার ভাই বললো যে মা ওর ভিতরে একটা ডিম দিয়ে দাও, তো আমার মা ওর কথা অনুযায়ী একটা ডিম দিয়ে দিয়েছে। আর এই ডিম দেওয়ার কারণে চপের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর লাস্টে মশলাটাও দিয়ে দিল। তো এই সব উপকরণ একসাথে খুব সুন্দরভাবে আমার মা মাখিয়ে নেবে। আর ওর ভিতরে অল্প পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে, তাহলে এই বেগুনিটা কিন্তু বেশ ফুলে উঠবে। আমি একটু বেকিং পাউডারও দিয়েছিলাম যাতে ফুলে ওঠে। আর এখানে দেখেন এই প্রথম চপটা ভাজা শুরু হলো। তো যে কয়টা চপ হয়েছে আমাদের পরিবারে যে কয়জন, সবাইকে দিয়ে খেয়ে দিয়ে কিন্তু ভরপুর হয়ে গিয়েছিল। তো বড় সাইজের একটু বেগুন যেহেতু, ওই জন্য সবার তো একটু খেতে ইচ্ছা করে, তো সবার জন্য এক পিস করে তৈরি করা হয়েছে। আর এই বেগুনের চপ একটা খেলে আর কিছুই খাওয়া লাগবে না, এতটা বড় একটা বেগুনের ওজন হাফ কেজি, সেই বেগুনের একটা রিং পিস দিয়ে যদি বেগুনি তৈরি করা হয় তাহলে কতটা মজা আর কত বড় হয় সেটা তো আপনারা জানেন। তো এখানে একে একে বেগুনিগুলো আমার মা ভেজে নিচ্ছে, এই যে তেলের ভিতরে ভেজে নিচ্ছে। আর এটা এত ক্রিস্পি হয়েছিল, এত মজা হয়েছিল কি বলবো। আপনারা এই শীতের সিজনেই বড় বেগুন দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।